হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা মূলত দশম অধ্যায়ের লেকচার 3-এ আছি এবং আজকের লেকচার 3 থেকে আমরা মূলত আমাদের যে সূত্রগুলো দরকার সেগুলোর আমরা প্রতিপাদন শিখব এবং কোন সূত্র কখন কি অ্যাপ্লাই করব সেগুলো আমরা ধীরে ধীরে শেখা শুরু করব। তো গত দিনের যে লেকচারটুকু ছিল তার মধ্যে আমরা গ্যাসের ধর্ম নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম এবং তখন আমরা বলেছিলাম যে একটা গ্যাসের মধ্যে তো অসংখ্য অণু থাকে যারা মুক্তভাবে চলাচল করতে পারে এবং আমরা বলছিলাম যে এই মুক্তভাবে অণুগুলো যখন চলাচল করে তখন তারা দুই ধরনের সংঘর্ষ ঘটায়। একটা সংঘর্ষ ঘটায় সেই পাত্রের গায়ে, অর্থাৎ পাত্রের সারফেসের সাথে, আর আরেক ধরনের যেই তোমার সংঘর্ষ ঘটায় সেটা হচ্ছে সেই অণুগুলোই একজন আরেকজন অণুর সাথে বাড়ি খায়। তাহলে এই দুই ধরনের সংঘর্ষ ঘটানোর প্রবাবিলিটি থাকে যে কোনো একটা গ্যাসের পার্টিকুলার অণুর ক্ষেত্রে। তো আমরা বলছিলাম যে আমরা এখান থেকে নিয়ে আসবো কি গড় মুক্ত পথ। তো গড় মুক্ত পথটা মানেটা কি? ধরো কোন একটা পার্টিকুলার একটা যে কোনো অণুর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই অণুটা তার ধরো কোন একটা টি টাইম ইন্টারভালের মধ্যে সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। সে কিভাবে দূরত্ব অতিক্রম করছে? প্রথমে এই অণুটা যে এই অণুর সাথে বাড়ি খাইছে, তারপর সেই অণুটা বাড়ি খাওয়ার পর তার দিকটা বদলায় ফেলছে, দিকটা বদলে এসে এখানে 2 নাম্বার অন্যর সাথে আবার এসে ধাক্কা খাইছে, খেয়ে আবার 3 নাম্বার অন্যর সাথে ধাক্কা খাইছে, খেয়ে 4 নাম্বার অন্যর সাথে ধাক্কা খাইছে, খেয়ে 5 নাম্বার অন্যর সাথে ধাক্কা খাইছে। অর্থাৎ প্রত্যেকবার সে বিভিন্ন অণুর সাথে ধাক্কা খাচ্ছে এবং সারফেসের সাথে ধাক্কা খাচ্ছে, খেয়ে খেয়ে তার দিক কি করতেছে? সে বদলাচ্ছে, তাই না? তাহলে এইভাবে দিক বদলাতে বদলাতে ধরো সে টি টাইমের মধ্যে সে সম্পূর্ণ এইভাবে 6-7টা বাড়ি খাইছে, বাড়ি খাওয়ার পর 6-7টা কলিশন সে ঘটানোর পরে সে এল ডিস্টেন্স অতিক্রম করছে। তাহলে এল ডিস্টেন্সটা কি? দেখো, যেই এই অণুটা যে ছিল, সেই অণুটা প্রথম যে সংঘর্ষটা ঘটাইছে এর মধ্যে সে নির্দিষ্ট একটা সরল রৈখিক পথ অতিক্রম করছে না? সেটাকে আমরা ধরলাম ধরো S1 পথ। আবার সে 1 নাম্বার সংঘর্ষ আর 2 নাম্বার সংঘর্ষ, এই টাইম ল্যাপসের মধ্যে সে আরেকটা সরল রৈখিক পথ অতিক্রম করছে না? সেটাকে আমরা ধরলাম ধরো S2। এইভাবে আমরা ধরলাম S3, এভাবে আমরা ধরলাম S4, S5, S6, ঠিক আছে, এবং S7। এরকম করে সে ধরো 7টা বা 8টা সংঘর্ষ ঘটাইছে এবং সে প্রত্যেকটা দুইটা যে কোনো দুইটা সংঘর্ষের মধ্যে যতটুকু দূরত্ব সে অতিক্রম করছে সেই দূরত্বের মধ্যে সে কোনো সংঘর্ষ ঘটায় নাই। অর্থাৎ S1 দূরত্বের মধ্যবর্তী টাইমে বা মধ্যবর্তী দূরত্বের মধ্যে সে তার কোনো সংঘর্ষ ঘটায় নাই। তাহলে সে যতটুকু নির্দিষ্ট দূরত্বের মধ্যে কোনো সংঘর্ষ ঘটাচ্ছে না সেটাকেই আমরা তার মুক্ত পথ বলি। যেমন পরপর দুইটা ধাক্কার মধ্যবর্তী সময়ে, তাহলে এই যে প্রথম যে যাত্রা শুরু করছিল, সেই যাত্রা শুরু করার পর প্রথম যে ধাক্কা খাইলো, এটার মধ্যবর্তী যে দূরত্ব, এই টাইমে সে তার কোনো ধাক্কা খায় নাই। অর্থাৎ সে মুক্তভাবে এই S1 দূরত্বটা সে অতিক্রম করছে। তাহলে পরপর দুইটি ধাক্কার মধ্যবর্তী সময়ে গ্যাসের একটি অণু যে সরল রৈখিক দূরত্ব অতিক্রম করে, এই দূরত্বটা কেমন হবে দেখতে? সরল রৈখিক হবে। তাকেই আমরা তার মুক্ত পথ বলবো। এতটুকু ক্লিয়ার মুক্ত পথ জিনিসটা কি? এখন দেখো, প্রত্যেকটা সংঘর্ষের মুক্ত পথ, অর্থাৎ S1, S2, S3, S4, এগুলো কি সব সেম হয়? মানে সবগুলো দূরত্ব কি সেম? সিমিয়া, ইসমাইল, রনি আপু, S1, S2, S3, এই সবগুলো দূরত্ব কি, সবগুলো মুক্তপথ কি সেম? না ভাই। না ভাই। মুক্তপথ কিন্তু সেম না, সবগুলো ভিন্ন ভিন্ন। তাহলে আমি এদের কি করব? আমাকে যদি বলা হয় যে তাহলে এই অণুটার মুক্তপথ কত, তাহলে আমার কাজ কি? যদি সবগুলো ভিন্ন ভিন্ন হয় তাহলে তাদের এভারেজটা নিব এবং এভারেজটাকেই আমরা কি বলবো? এভারেজটাকেই আমরা কি বলবো? গড় মুক্ত পথ বলবো। অর্থাৎ প্রত্যেকটা দূরত্ব, তাহলে সে মোট পথ অতিক্রম করছে কতটুকু? S1, S2, S3, এরকম করে ধরো সে টি টাইমের মধ্যে SN পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ N সংখ্যক সে সংঘর্ষ ঘটাইছে। তাহলে তার গড় মুক্ত পথ কত হবে? এই প্রত্যেকটা দূরত্বের যোগফল ভাগ যতগুলো সে মোট সংঘর্ষ ঘটাইছে সেটার ভাগ। তাহলে আমরা এই গড় মুক্ত পথকে প্রকাশ করি হচ্ছে ল্যামডা দ্বারা। তাহলে ল্যামডা ইজিক্যাল টু কি হবে? প্রত্যেকটা দূরত্বের যোগফল ভাগ
মোট যেই দূরত্ব, সরি, মোট যেই সংঘর্ষের পরিমাণ সেটার ভাগফল। তাহলে ধরো S1 S2 S3 Sn এই সবগুলো যোগ করলে এই অণুটা মোট টি টাইমে কতটুকু দূরত্ব ট্রাভেল করছে, সেই মোট দূরত্ব সেটাকে ধরলাম তুমি এল। তাহলে ল্যামডা ইজিক্যাল টু কি হবে, L/N। ক্লিয়ার? এই ক্লিয়ার? এই ল্যামডা ডিপেন্ড করে গ্যাসের বাকি ক্যারেক্টারিস্টিক্স এর উপরে। কিসের কিসের উপর সে ডিপেন্ড করবে? সে ডিপেন্ড করবে ওই গ্যাসের চাপ কেমন, তাপমাত্রা কেমন এবং ঘনত্ব কেমন। তাহলে একই সাথে এই ল্যামডা ডিপেন্ড করবে কার উপরে? চাপের উপরে, তাপমাত্রার উপরে, আর কিসের উপরে? ঘনত্বের উপরে। আমরা এগুলোর প্রমাণ দেখব, প্রমাণ দেখব। বাট একটা কমন সেন্স বলো দেখি, যে কোনো একটা গ্যাসের চাপের পরিমাণ যদি বেশি হয় তাহলে গড় মুক্ত পথ বেশি হবে নাকি কম হবে? ভাই বেশি হবে। বেশি হবে। চাপ যদি বেশি হয় তাহলে অল্প ওই জায়গায় চাপ বেশি হলে তো গ্যাস কম আছে। হবে। রাইট। চাপ কম। যদি বেশি হয় তাহলে ল্যামডা হবে কম। কেন ল্যামডা কম হবে বলো দেখি? এই মধ্যকার ক্ষেত্রফল কমে যাবে তাইলে, বা আয়তন আয়তন কমে যাবে। কমে যাবে। তার মানে কি, দ্রুত সংঘর্ষ ঘটবে, অনেক কম টাইমের মধ্যে বেশি সংখ্যক সংঘর্ষ ঘটবে। তাহলে কম টাইমের মধ্যে যদি বেশি সংখ্যক সংঘর্ষই ঘটে তাহলে কি হবে? ল্যামডার মান মানে মুক্ত পথের পরিমাণ কমে যাবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে বলো দেখি? ল্যামডা কমবে নাকি বাড়বে? বাড়বে। তাহলে ল্যামডা বাড়বে। কেন বাড়বে বলো দেখি? সে ছুটাছুটি বেশি করবে, ওই বে- সে তার আয়তনকে জি বাড়ায় ভাই। ফেলবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা। বেশি সময় কম সময়। হ্যাঁ, বেশি সময় কম সংখ্যক ধাক্কা খাবে। আচ্ছা, ধরো ঘনত্ব বেশি সময় তো ম্যাটার করে না, ম্যাটার করে বেশি দূরত্ব অতিক্রম করা শুরু করবে। বেশি কম্পন মানে বেশি দূরত্ব অতিক্রম করা শুরু করবে। যদি ঘনত্ব বাড়ে তাহলে কি হবে বলো দেখি? ঘনত্ব বাড়লে ল্যামডা কমবে নাকি বাড়বে? বাড়বে। ঘনত্ব বাড়লে ল্যামডা কমবে। কমবে নাকি বাড়বে? কমবে। 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 কেন কমবে? ঘনত্ব বেশি মানে কি, অল্প জায়গায় অনেকগুলো অণু আছে। তাহলে অল্প জায়গাতে যদি অনেক অণু থাকে তাহলে তারা বাড়ি খাবে কিভাবে? বেশি পরিমাণ না। একটা অণু অল্প দূরত্ব হুম। অতিক্রম করতে যায় বেশি অণুর সাথে ধাক্কা খাবে। তাহলে বেশি অণুর সাথে যদি জি ভাই। ধাক্কা খায় তাহলে তার মুক্ত পথটা কি কমে গেল না? অল্প দূরত্বে যেই বাড়ি খেয়ে যাচ্ছে তাহলে তার ল্যাম্বডা কি হবে, কমে যাবে। ল্যাম্বডা তো ফ্রি পাথটা, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যেই মুক্ত পথটা আছে, যেটাকে এই গড় মুক্ত পথকে আমরা কি বলি, গড় মুক্ত পথকে আমরা বলি হচ্ছে মিন ফ্রি পাথ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সংঘর্ষ কেমন হবে। আমরা, বলো দেখি, কেন সংঘর্ষ নিয়ে এত বেশি মাথা ব্যথা করতেছি? আমি এর আগের লেকচারে বলছিলাম যে এই সংঘর্ষ দিয়ে অনেক কিছু ডিটারমাইন করা যায়। মেনলি কেন আমরা এত সংঘর্ষ নিয়ে পড়তেছি? পলিউশন বেশি বা কম হলে আমার কি সমস্যা, বা পলিউশন বেশি বা কম হলে আমার কি সুবিধা, দরকারটা কি এটা নিয়ে পড়াশোনা করার? পলিউশনের পরিমাণ, পলিউশনের রেট, এগুলো নিয়ে পড়াশোনা করার দরকারটা কি? মনে আছে? দুইটা দুইটা গুরুত্বের কথা বলছিলাম। এই বলে দেন। একটা হচ্ছে যেই পরিমাণ সে কলিউশন করবে, কার সাথে কলিউশন করবে, যে পরিমাণ সে পাত্রের গায়ের সাথে সংঘর্ষ করবে এবং যে পরিমাণ ফোর্স নিয়ে সেই পাত্রের গাকে ধাক্কা দিবে, তাহলে পাত্রের সারফেসকে যেই পরিমাণ এই অণুগুলো যে ধাক্কা দিবে সেটাই কি ওই গ্যাসের চাপ না?
তাহলে কোন একটা গ্যাসের জি চাপকে ভাই। বুঝতে গেলে আমরা সেই গ্যাসটা কি পরিমাণ সংঘর্ষ করতেছে এটা আমার বোঝা জরুরি। আর দুই জি ভাই। নাম্বার আমরা বলছিলাম যে যত বেশি সংঘর্ষ করবে এই সংঘর্ষের দরুনই কি হবে, তার তাপ গতিশক্তি উৎপন্ন বাড়বে, হবে। তাপ তাপ তৈরি হবে। গুড। হ্যাঁ। তাহলে তার তাপমাত্রা ডিপেন্ড করবে কার উপরে? তার তাপমাত্রা ডিপেন্ড করবে কিন্তু এই সংঘর্ষের উপরে। তাহলে এখন আসো আমরা এই গড় মুক্ত পথ বেগটা করব কিভাবে সেটা আমরা বোঝার চেষ্টা করি। খুবই সহজ জিনিস, ঠিক আছে, এবং এটা খুবই কাজে লাগবে। তো বলা হচ্ছে ধরো একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের মধ্যে অসংখ্য গ্যাসের অণু আছে। তাহলে একটা সিলিন্ডার শেপ আছে, এটা হচ্ছে একটা সিলিন্ডার জাতীয় পাইপ, এটা একটা পাইপ। সেই পাইপের মধ্যে অসংখ্য কি আছে? গ্যাসের অণু আছে। ক্লিয়ার? এই গ্যাসের অণুগুলো যে আছে, প্রত্যেকটা গ্যাসের অণুর ব্যাসার্ধ, প্রত্যেকটা গ্যাসের অণুর যেই ডায়ামিটার, সেই ডায়ামিটারের পরিমাণ কত? সিগমা। মনে থাকবে? তাহলে আমরা কি বললাম? আমাদের যে গ্যাসের অণুগুলো আছে সেই গ্যাসের অণুগুলোর ব্যাস হচ্ছে সিগমা। তাহলে আমরা লিখি আসো একটা জায়গায় যে প্রতিটি গ্যাসের অণুর ব্যাস ব্যাস হচ্ছে সিগমা। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। দ্বিতীয়ত আমরা বুঝলাম যে আমাদের এই গ্যাসের অণুর যদি সিগমা ব্যাস থাকে, তাহলে এই পুরো সিলিন্ডারটাই ধরো গ্যাস দ্বারা ভর্তি। তাহলে এই সিলিন্ডারের ব্যাসার্ধ কত বলো তো? এই সিলিন্ডারের ব্যাসার্ধ কি সিগমা না? সিগমা। তাহলে আমরা বলতে পারি সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে সিগমা। সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে সিগমা। আচ্ছা, হইল। এখন চিন্তা করো যে এটা যদি একটা এল দৈর্ঘ্যের সিলিন্ডার হয়, তাহলে এল দৈর্ঘ্যের যদি সিলিন্ডার হয়, তাহলে এটার নিজস্ব একটা ভলিউম আছে। তো পার ইউনিট ভলিউমে ধরো এন সংখ্যক অণু আছে। পার ইউনিট ভলিউমে কত সংখ্যক অণু আছে? এন সংখ্যক অণু আছে। এন সংখ্যক। ঠিক আছে। এখন আমাদের বলতেছে যে পার ইউনিট ভলিউমে যদি এন সংখ্যক অণু থাকে, তাহলে আমাদের এই যেই সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারের আয়তন কত হবে? সিলিন্ডারের আয়তন হবে পাই সিগমা স্কয়ার এল। রাইট? সিলিন্ডারের আয়তন কত হবে? পাই সিগমা স্কয়ার এল। কথা কি ঠিক আছে নাকি ভুল আছে? ঠিক আছে না? ঠিক আছে। তাহলে সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই সিগমা স্কয়ার এল। এখন তাহলে বলো তো সিলিন্ডারের মধ্যে মোট অণু কয়টা আছে? যদি পার ইউনিট ভলিউমে অণু থাকে এন সংখ্যক, আর সিলিন্ডারের মোট আয়তন হয় পাই সিগমা স্কয়ার এল, তাহলে সিলিন্ডারে মোট অণুর সংখ্যা কত? বলো দেখি। এক ইউনিট ভলিউমে যদি এন সংখ্যক অণু থাকে, তাহলে এই ভলিউমে কয়টা আছে অণুর সংখ্যা? এন এন পাই পাই সিগ সিগমা স্কয়ার। গুড। এন পাই সিগমা স্কয়ার এল। আনসার দিতে হবে তো, সহজ জিনিস। তাহলে এখন চিন্তা করো তো, যদি আমার এই বি অণুটা এই এ প্রান্ত থেকে, ধরো বি অণুটা এই প্রান্ত থেকে শুরু থেকে এইখান পর্যন্ত ট্রাভেল করে, তাহলে এ কি সবগুলো অণুর সাথে বাড়ি খাবে না? যেহেতু আমরা পুরো সিস্টেমটাকেই কল্পনা করছি অনুভূতি দিয়ে, মানে সে যখন ট্রাভেল করবে সে তো এর সাথেও বাড়ি খাবে, এর সাথেও বাড়ি খাবে, সামনে যে অণু থাকবে তার সাথেও বাড়ি খাবে, এখানকার অণুর সাথেও বাড়ি খাবে, এখানকার অণুর সাথেও বাড়ি খাবে।
তাহলে সে যদি শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত ট্রাভেল করে, তাহলে তার মোট যে বাড়ি খাওয়া অণুর সংখ্যা হবে, সেটা কি সিলিন্ডারে থাকা মোট অণুর সংখ্যার সমান হবে না? অর্থাৎ সে জি প্রত্যেকটা ভাই। অণুর সাথেই কি বাড়ি খাবে না? জি ভাই। কথা কি বোঝা গেছে? তাহলে আমার যে গড় মুক্ত পথ, সেটাকে আমি প্রকাশ করব কি দিয়ে? ল্যামডা সি দিয়ে। কেন সি দিয়ে প্রকাশ করব সেটা আমরা একটু পরে বলছি, হ্যাঁ? যে কেন ল্যামডা না লিখে ল্যামডা সি লিখলাম, বলতেছি, টেনশন নাই। তাহলে সেটা সমান সমান আমরা কি লিখতে পারবো? অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই অণুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এল পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। জি ভাই। তাহলে এল ভাগ এন পাই সিগমা স্কয়ার এল। তাহলে আমরা কি লিখতে পারি? 1 ভাগ এন পাই সিগমা স্কয়ার। রাইট? এল এল কাটা, ঠিক আছে না? আমরা যদি এইটাকে আরেকটু ভালো মতো লিখতে চাই, তাহলে আমরা উভয় পক্ষকে এম দ্বারা গুণ করতে পারি। তাহলে এম ভাগ এন এম পাই সিগমা স্কয়ার লিখতে পারি। পারি? এখন দেখো, এই এম জিনিসটা কি? এই এম জিনিসটা হচ্ছে প্রত্যেকটা অণুর ভর। আর বড় হাতের এম কে আমরা যদি ধরি যে সবগুলো অণুর ভর, তাহলে এম সমান সমান কি এন এম হবে না? যদি এন সংখ্যক অণু থাকে, তাহলে কি হবে? এম ইজিক্যাল টু এন এম হবে না? লিখতে পারি? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এম ভাগ বড় হাতের এম পাই সিগমা স্কয়ার। লেখা কি যায়? এই লেখা কি যায়? জি ভাই। এইটা কি সবগুলো অণুর ভর না তো? একক আয়তনে থাকা সবগুলো অণুর ভর। একক আয়তনে, সরি, কারণ আমাদের এন কি ছিল? এক আয়তনে, তাই না? পার ইউনিট ভলিউমে। তাহলে একক আয়তনে সবগুলো অণুর ভরকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করছি। তাহলে এই এম সমান সমান কি হবে? এন ইন্টু এম। অর্থাৎ এই এমটা কি? এই এমটা হচ্ছে পার ইউনিট ভলিউমে থাকা অণুর ভর। ঠিক আছে? এটা কি? পার ইউনিট ভলিউমে থাকা অণুর ভর। আচ্ছা, পার ইউনিট ভলিউমে ওই থাকা অণুর, ঘনত্বের সংজ্ঞা হয়ে যায় না? রাইট, তাহলে আমরা সেটাকে ঘনত্বও বলতে পারি। ভলিউমে থাকা অণুর ভর। তাহলে এর বদলে আমরা কি লিখতে পারি? যদি পার ইউনিটে অণুর থাকা মানে পার ইউনিট ভলিউমে থাকা অণুর ভরই হয়, তাহলে আমরা এম সমান সমানই কি লিখতে পারি? রো লিখতে পারি না? বা ঘনত্ব লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারবো? এম ভাগ পাই সিগমা স্কয়ার রো লিখতে পারি। তাহলে এখন চিন্তা করো যে আমাদের ল্যামডা সি, সেটা তো আমরা বের করছি। তাহলে এর মধ্যে এম যেটা আছে, অর্থাৎ পার্টিকুলারলি একটা অণুর ভর, সেই এমটা কি কনস্ট্যান্ট না? যে কোনো গ্যাসের ক্ষেত্রে জি ভাই। অক্সিজেন হইলে অক্সিজেন, নাইট্রোজেন হলে নাইট্রোজেন। এবং সিগমা অর্থাৎ অণুর ব্যাস কত হবে, সেটাও কি কনস্ট্যান্ট। আর পাই তো নিজেও কনস্ট্যান্ট। তাহলে আমরা কি লিখতে পারি? ল্যামডা সি ভেরিজাস 1/ρ লিখতে পারি। ল্যামডা সি ভেরিজাস কি 1/ρ লেখা যায়। অর্থাৎ আমাদের গড় মুক্ত পথ কার সমানুপাতিক? সমানুপাতিক না তো, ব্যস্তানুপাতিক। কার ব্যস্তানুপাতিক? ঘনত্বের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ঘনত্ব যদি বাড়ে, তাহলে ল্যামডা সি কমবে। ঘনত্ব যদি কমে, ল্যামডা সি বাড়বে। এর আগেও কি তোমরা কমন সেন্সে বলছো না, ঘনত্ব বাড়লে ল্যামডা কমে? জি ভাই। ক্লিয়ার? তাহলে এই যে যে সূত্রটা আমরা ডেরাইভ করলাম, এই সূত্রটা দিছিল কে? এই সূত্রটা দিছিল হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস। কে দিছিল? বিজ্ঞানী প্লাস ইয়াস। ক্লসিয়াস। এই জন্য আমরা তখন কি করছিলাম? সি ইউজ করছিলাম। বুঝছো? ল্যামডা সি ইউজ করছিলাম। আচ্ছা,
আমাদের আরো কিছু জিনিস আছে। আমরা এর আগে দেখছিলাম যে ব্যাসার্ধের সাথে আমরা গ্যাসের চাপ এবং টেম্পারেচারের সম্পর্ক নির্ণয় করছিলাম, এবং সেখানে আমরা দেখছিলাম কি, আমরা দেখছিলাম যে আমাদের রো ভেরিজাস কত হয়, পি হয়। এবং আমরা দেখছিলাম কি, রো ভেরিজাস 1/T হয়। দেখছিলাম না এগুলো, নাকি আবার দেখানো লাগবে? ঘনত্বের সাথে আমরা সবাই কি দেখছি, পড়েছেন। চাপের সম্পর্ক আর টেম্পারেচারের সম্পর্ক দিছিলাম। তাহলে এইটাই যদি হয়, তাহলে আমরা ল্যামডা সি এর সাথেই যদি এদের সম্পর্ক তৈরি করি, তাহলে কি হবে, 1/P হবে রো এর জায়গায়। আর এখানে কি হবে, ল্যামডা সি ভেরিজাস টি হবে। তাহলে এভাবে আমরা কি করলাম, আমরা এখানে আমাদের গড় মুক্ত পথের সাথে চাপ এবং ঘনত্বের সম্পর্ক তৈরি করলাম। পারা যাবে? এই পারা যাবে? পারা যাবে তো, তাই না? ইনশাল্লাহ ভাই। আচ্ছা, তাহলে ল্যামডা সি যে আমরা বললাম, তাহলে বলো দেখি, এখানে নিশ্চয়ই ল্যামডার সাথে আরো কিছু এখানে তো জিনিসপত্র আছে, তাই না? নাইলে তো ল্যামডা সি আর বলতাম না। বৈজ্ঞানিক ক্লসিয়াস দিছে দিছে, কিন্তু সেটাও তো ল্যামডাই বলতাম। তাহলে আরো কিছু মতবাদ আছে, এই গড় মুক্ত পথের আরো কিছু মতবাদ আছে। আরো দুইজন বিজ্ঞানী আছে যারা এই গড় মুক্ত পথের সমীকরণ তৈরি করছে। তারা কিসের কিসের উপর বিজ্ঞানী, কোন কোন বিজ্ঞানী তৈরি করছে? একজন বিজ্ঞানী তৈরি করছে যার নাম হচ্ছে বোল্টজম্যান। তার নাম কি? বোল্টজম্যান। আর আরেকজন বিজ্ঞানীও তৈরি করছে, যার নাম হচ্ছে বিজ্ঞানী কি জানো, ম্যাক্সওয়েল। তাহলে এরা দুইজন আবার আলাদা আলাদা দুইটা সূত্র দিছে, এই গড় মুক্ত পথেরই সূত্র দিছে। তো এই বোল্টজম্যান যখন হিসাব করছে, তখন সে কি করছে, তখন এই গ্যাসের প্রত্যেকটা অণুর বেগকে, গড় বেগটাকে সে সেম ধরে নিছে। কথা কি বুঝছো? প্রত্যেকটা অণুর গড় বেগ কি সেম ধরে নিছে সে। তার এই সূত্রের যে প্রমাণটা করছিল, সেখানে গড় বেগ সেম সবার, সব অণুর। আর যখন ম্যাক্সওয়েল তোমার সূত্র ডেরাইভ করছে, তখন ম্যাক্সওয়েলের একটা সূত্র আছে, সেটাকে বলা হয় হচ্ছে বন্ধন সূত্র। ম্যাক্সওয়েলের বন্ধন সূত্র কি আমরা একটু পরে দেখব, যদিও খুব বিস্তারিত আমাদের বইয়ে দেওয়া নাই। তো তারা দুইটা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে তারা নতুন দুইটা সূত্র ডেরাইভ করছিল। এখন এই দুইটা সূত্র আসলে কি প্রপারলি তোমাদের বইয়ে দেওয়া নাই, এবং জিনিসটা আমি পরবর্তীতে সার্চ করছি অনলাইনে, করার পর কিছুটা আমি দেখছি। দেখার পর আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা টোটালি ইরিলেভেন্ট, মানে তোমাদের এতও বেশি জানার দরকার নাই, এক। আর দুই নাম্বার, জিনিসটা একটু কমপ্লেক্স। তা আমরা এখন আমাদের এই গড় মুক্ত পথ থেকেই ম্যাথ আসে কম, তার মধ্যে আবার এই অ্যাজাম্পশন গুলো কিভাবে আসলো, বা এইগুলোর যদি আবার আমরা ডেরিভেশন শিখি, যেটা আমাদের বইয়ে নাই, তাহলে আমার কাছে মনে হয়েছে যে এটার কোনো দরকার নাই। বুঝছো? তো আমরা এখন এই জন্য পার্টিকুলার দুইটা সূত্র তোমাদের বইয়ে দেওয়া আছে, এই দুইটা সূত্র আমি আগে লিখি। তো সেই বোল্টজম্যান যেহেতু, সেহেতু আমরা এখানে লিখলাম ল্যামডা বি। মানে জিনিস কিন্তু সেমই, ওই গড় মুক্ত পথই, জাস্ট আমরা বি লিখছি কেন, বোল্টজম্যান বলিছে তাই আমরা লিখেছি ল্যামডা বি। তাহলে ইজিক্যাল টু, সে বলছে 3/4 অফ আমাদের 1/πσ², সিগমা স্কয়ার এন। এটা হচ্ছে তার সমীকরণ। আর যে ম্যাক্সওয়েল, তার সমীকরণ হচ্ছে ল্যামডা এম ইজিক্যাল টু 1/√2 πσ²n। ঠিক আছে? তাহলে আমাদের যে সূত্রটা ছিল ক্লসিয়াসের, সেটা কি, 1/n πσ²। আর এদের সূত্রের সাথে কি হয়েছে, একটাই 3/4 অ্যাড হয়েছে, আর আরেকটাই 1/√2 অ্যাড হয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে বোল্টজম্যান এবং ম্যাক্সওয়েলের সূত্র। তো এই দুইভাবেও গড় মুক্ত পথ বের করা যায়। এখন তাইলে তোমাদের প্রশ্ন আসতে পারে, কখন কখন কোন সূত্র আমরা ইউজ করব, বা আসলে কি বলা থাকবে প্রশ্নে? তো প্রশ্নে এক্স্যাক্টলি বলা থাকবে যে ক্লসিয়াসের সূত্রের মধ্যে দিয়ে তোমরা গড় মুক্ত পথ বের করো, অথবা ম্যাক্সওয়েলের সূত্র দিয়ে তোমরা বের করো, অথবা বোল্টজম্যানের সূত্র দিয়ে বের করো। ডিপ্রেশনের পার্ট এইটা,
যেই দুইটা সূত্র দিয়েও অনেক সময় বের করতে বলে। অর্থাৎ সবসময় ক্লসিয়াস না বলে প্রশ্নে ডিরেক্টলি বলা থাকে যে বোল্টজম্যানের সূত্র অনুসারে গড় মুক্ত পথ কত, বা ম্যাক্সওয়েলের সূত্র অনুসারে গড় মুক্ত পথ কত। তাহলে এটা নিশ্চয়ই আমরা পারবো। দুইটার ক্ষেত্রেই মানে তিনটা সূত্রের ক্ষেত্রেই সেম, 1/n π σ²। খালি বোল্টজম্যানের ক্ষেত্রে 3/4 এক্সট্রা গুণ হবে, আর ম্যাক্সওয়েলের ক্ষেত্রে 1/√2 এক্সট্রা গুণ হবে। আর যদি কোনোটাই না বলা থাকে, যদি কোনোটাই না বলা থাকে, কি বলা থাকে, ধরো মানে প্রশ্নের উপর লেখা নাই, কি লেখা নাই যে ক্লসিয়াস, ম্যাক্সওয়েল অথবা তোমার হচ্ছে বোল্টজম্যান তিনজনের একজনের নামও উল্লেখ নাই, জাস্ট বলছে গড় মুক্ত পথ বের করো। তাহলে জাস্ট যদি বলে যে গড় মুক্ত পথ বের করো, গড় মুক্ত পথ বের করতে বলে, তাহলে আমরা কার সূত্র ইউজ করব? ক্লসিয়াস। হ্যাঁ, বের করতে বললে আমরা ক্লসিয়াসের সূত্রে ইউজ করব, ঠিক আছে? মনে থাকবে, ক্লসিয়াসের সূত্র ব্যবহার করব। তাহলে এই পর্যন্তই ছিল। এবার আসো আমরা নেক্সট আমাদের অংশে মুভ করি। তাহলে যেখান থেকে আমরা লেকচার 3 শুরু হওয়ার কথা, প্যারা নাই, আমরা ধীরে ধীরেই শিখি। আসো আমরা একটু শেখার চেষ্টা করি। তো আসো, আমরা এখন যেটা শিখব সেটাও আরেকটা সূত্র। তো সেই সূত্রটা কি বলতেছে, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। তাহলে চাপ মানে কি? কিছুক্ষণ আগেই বললাম, বলো দেখি চাপ মানে কি? চাপ মানে কি এই কিছুক্ষণ আগেই একক বললাম না? ক্ষেত্রফলে প্রযুক্ত বল। একক ওই ক্ষেত্রফলে সংঘর্ষের প্রযুক্ত ক্ষেত্রে। বল, রাইট। তার মানে গুড, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। আর এই প্রযুক্ত বলটা দিবে কে? প্রযুক্ত বলটা দিবে হচ্ছে এই যে যে গ্যাসের অণুটা আছে, এই গ্যাসের অণুটা যেই বেগ নিয়ে যে সারফেসকে ধাক্কা দিবে, এই সারফেসকে ধাক্কা দেওয়ার সময়ে সে একটা ঘাত বল প্রয়োগ করবে না? অর্থাৎ খুব একটা অল্প সময়ের মধ্যে সে ওই সারফেসকে একটা ধাক্কা দিয়ে তার ভরবেগের পরিবর্তন করবে। ধরো সে একটা বেগ নিয়ে যাচ্ছিল, সে ধরো একটা, এই যে একটা সারফেস, সেই সারফেসে যে সে বাড়ি খাবে। তাহলে সে ধরো C1 বেগ নিয়ে যাচ্ছিল, তাহলে সারফেসে ধাক্কা খাওয়ার পর তার বেগ কত হয়ে যাবে? C2 হয়ে যাবে। এবং এই যে যে ধাক্কা খাওয়ার টাইম ল্যাপস, মানে যেই টাইমে সে ধাক্কাটা খাবে, সেই টাইমটা কি খুবই ক্ষুদ্র না? মানে জি ভাই। ইন্টারাকশন টাইম, সারফেস এবং ওই অণুর ইন্টারাকশন টাইম কি খুবই ক্ষুদ্র না? তাহলে একটা ক্ষুদ্র টাইমে যখন ভরবেগের পরিবর্তন হয়, সেটা কি একটা ঘাত বল না? ঘাত বল তো। জি ভাই। আচ্ছা, মানে ঘাত ইম্পালসিভ বল। ফোর্স, রাইট, একটা ইম্পালসিভ ফোর্স। এক নাম্বার কথা। 2 নাম্বার কথা, কেন আমরা ইম্পালসিভ ফোর্সকে এত গুরুত্ব দিচ্ছি? কেননা আমরা যখন গ্যাসের অণুগুলো স্বীকার্য পড়ছিলাম, তখন কিন্তু আমরা বলছিলাম যে এই গ্যাসের অণুগুলো যখন চলতেছে, তখন নিউটনিয়ান মেকানিক্সের সবগুলো সূত্রই আমরা তার উপর অ্যাপ্লাই করতে পারবো। বুঝছিলাম না? So আমরা এখন এই অণুগুলো কি পরিমাণ বল দিচ্ছে বা দিবে, সেটা ডিটারমাইন করার জন্য কিন্তু আমরা খুব ইজিলি কি ইউজ করতে পারবো? আমরা খুব ইজিলি এই ঘাত বল বা ইম্পালসিভ ফোর্সের ইফেক্ট গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। 3 নাম্বার কথা, জি ভাই। এই যে যে দেওয়ালে যে ধাক্কা দিবে, এই C1 এবং C2, এই দুইটা সেম হবে। কেন সেম হবে বলো দেখি? অর্থাৎ এই যেই বলে, নিউটনের তৃতীয় সূত্র মেনে চলবে। তৃতীয় সূত্র মেনে চলবে? তৃতীয় সূত্র মেনে চললে এই C1 আর C2 সেম হয়? এটা তো বেগ, এটি কি ফোর্স নাকি? ও। যে বেগে সে ধাক্কা দিবে সেই বেগেই সে আবার ফিরে আসবে। কেন আসবে? এর কারণও আমি বলছিলাম অণুগুলো স্বীকার্যতে, যে এই গ্যাসগুলো সবসময় ইলাস্টিক কলিউশন ঘটায়। কি কলিউশন ঘটায়? স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ না হইতো, বলো তো কি সমস্যা হতো? দেখি তোমাদের ইমাজিনেশন কেমন।
ধরো গ্যাসের অণুগুলো স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটাইল না, কি সমস্যা হতো? অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালে ভাই মানে বিকৃতি ঘটতো, বস্তুর বিকৃতি। বিকৃতি হইতো। বিকৃতি না, বিকৃতি ঘটতো না, প্রতিনিয়ত এনার্জির অ্যাবজর্পশন ঘটতো। হুম। এনার্জির অ্যাবজর্পশন ঘটলে কি হইতো? ওই গ্যাসের অণুটার প্রত্যেকটা সংঘর্ষের পরে কিছুটা এনার্জি কমে যেত না? বেগ কি কমে যেত না? বেগ কমে গেলে কি হইতো? সে এমনি আস্তে 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 ঠান্ডা হতে থাকতো না? তাহলে একটা টাইমে সে কি একদম টোটালি শীতল হয়ে যেত, তার কোনো গতিবেগই থাকতো না। তাহলে এটা একটা বিশাল প্রবলেম না? মানে গ্যাসের অণুগুলো একসময় নিচে পড়ে যেত না, পাত্রের নিচে পড়ে যেত না? তার যদি বেগ না থাকে তাহলে সে ছুটাছুটি করতে পারবে? তাহলে বেগ না কমতে ভাই। কমতে 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 যদি জিরোই হয়ে যায়, তাহলে তো সব গ্যাসের অণু নিচে থাকতো। তাহলে গ্যাসের যে প্রপার্টিজ, যে তারা সবসময় মুক্তভাবে ওই পাত্রে বিচরণ করতে থাকবে, সেটাই তো মিথ্যা হয়ে যেত। বুঝতে পারছো? এই কারণে কলিউশন গুলো কেমন ইলাস্টিক, যেখানে কোনো শক্তির অ্যাবজর্পশন ঘটবে না। ক্লিয়ার? এই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এখন ধরো এই গ্যাসের একটা পাত্র বা চেম্বার আছে। সেই চেম্বারটা কেমন? সেই চেম্বারটা হচ্ছে তোমার এল আকৃতির, কিউব। তাহলে এর দৈর্ঘ্য, এর প্রস্থ সবই কি এল? ঠিক আছে না? তো ফিজিক্সে যখনই দেখবা, ফিজিক্সে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা, যখন আমরা এই জাতীয় প্রমাণ প্রমাণ করি, হ্যাঁ, ফ্লুইড মেকানিক্সেও যায় এরকম কিছু প্রমাণ বলবা, যে পার্টিকুলারলি আমরা সবসময় এল দৈর্ঘ্যের কিউব কল্পনা করে নিই, বা এল দৈর্ঘ্যের একটা গোলাকার সারফেস কল্পনা করে নিই। বুঝছো? মানে জানো, আমাদের সূত্রের প্রমাণ খুব সহজ হয়, এই আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই যে কিউবটা আছে, বা গ্যাসের যে চেম্বারটা আছে, সেই গ্যাসের চেম্বারের দৈর্ঘ্য কত? এল। তাহলে ঘনকের দৈর্ঘ্য হচ্ছে কি এল। তাহলে এর প্রত্যেকটা সারফেসের ক্ষেত্রফল কত? বলো, সারফেসের ক্ষেত্রফল কত? প্রত্যেকটা সারফেসের ক্ষেত্রফল কি এল স্কোয়ার? আর পুরো এই যে যেই ঘনক আছে, সেই ঘনকের আয়তন কত হবে? এল কিউব। রাইট? এই এতটুকু কি বোঝা গেছে? বুঝে কি গেছে? এই কথা কি বোঝা গেছে নাকি কিছু বুঝোনি? এই বুঝে সিম্পল। গেছে। গুড। এখন আমাদের বলা হচ্ছে যেই এল কিউব আয়তনের, এই এল কিউব আয়তনের মধ্যে ধরো টোটাল অণুর সংখ্যা আছে এন সংখ্যক। কত সংখ্যক অণুর সংখ্যা আছে? বড় হাতের এন সংখ্যক, ঠিক আছে? এখন সেই এন সংখ্যক অণুর মধ্যে আমরা পার্টিকুলারলি যে কোনো একটা অণুকে জাস্ট বেছে নিছি। কথা কি বুঝতে পারছো? যে কোনো পার্টিকুলারলি সিঙ্গেল একটা অণুকে আমরা বেছে নিছি, এবং সেটার বেগটাকে কি ধরছি? সি ধরছি, বা C1 ধরছি। তাহলে এই গ্যাসের অণুর যে C1 থাকবে, এই C1 বেগটা কি একমাত্রিক হবে, দ্বিমাত্রিক হবে, নাকি ত্রিমাত্রিক হবে? ত্রিমাত্রিক কি একটা বলেন বেগ আবার একটু হবে না? বলেন। আমি বললাম পার্টিকুলারলি একটা গ্যাসের অণুকে আমরা কল্পনা করে নিছি। এই চেম্বারের মধ্যে তো অসংখ্য এন সংখ্যক অণু আছে। সেই এন সংখ্যক অণুর মধ্যে যে কোনো একটা অণুকে আমরা জুম করে দেখছি, বড় করে একটা অণুকে দেখছি। তাহলে এই অণু একটা নির্দিষ্ট বেগে কি গতিশীল আছে। তাহলে এই গতিশীল থাকা অণুটা একমাত্রিক গতি নিয়ে আছে, দ্বিমাত্রিক গতি নিয়ে আছে, নাকি ত্রিমাত্রিক গতি নিয়ে আছে? ত্রিমাত্রিক গতি নিয়ে আছে না? ত্রিমাত্রিক। গুড। তাহলে সে ত্রিমাত্রিক গতি নিয়ে আছে। তাহলে তাকে যদি আমরা ভেক্টর আকারে তার বেগকে প্রকাশ করি, তাহলে C1 ইজিক্যাল টু কি হবে? ইউ ক্যাপ প্লাস VJ ক্যাপ প্লাস ZK ক্যাপ।
ইউভি আরেকটা কি দেওয়া যায়, ইউভি ডাব্লু দি, তাহলে ডাব্লু কে ক্যাপ। ঠিক আছে না? বুঝে কি গেছে? অর্থাৎ তার বেগটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে এমন হবে না ইউআই ক্যাপ প্লাস ভিজে ক্যাপ প্লাস ডাব্লু কে ক্যাপ? একটু রেসপন্স করবা, নাহলে আমি বুঝবো না যে তোমরা বুঝছো কিনা। কথা কি বুঝে গেছে? জি ভাই। জি ভাইয়া। এখন বলো তো ইউ মানে কি, এক্স এক্সিস বরাবর তার ভেলোসিটি, ভি মানে কি ওয়াই এক্সিস বরাবর তার ভেলোসিটি, আর ডাব্লু মানে কি জেড এক্সিস বরাবর ভেলোসিটি। এখন তুমি যদি কল্পনা করো যে সে কিউ সারফেসে যায় আঘাত করবে, কাকে যায় আঘাত করবে? কিউ সারফেসে যায় আঘাত করবে। অর্থাৎ কিউ সারফেসটাকে আমরা কি বলতে পারি? ওয়াই জেড, ওয়াই জেড একটা সারফেস, অর্থাৎ ওয়াই এক্সিস এবং জেড এক্সিসে থাকা একটা সারফেস বলতে পারি। এই কিউ সারফেসটাকে আমরা কি বলতে পারি? ওয়াই এক্সিস এবং জেড এক্সিসে থাকা একটা সারফেস না, এই যে এই সারফেসটা। জি ভাই। তাহলে এই ওয়াই জেড সারফেসের সাথে লম্ব কি এক্স এক্সিস, ওয়াই জেড সারফেসের সাথে লম্ব কোন সারফেসটা? এক্স এক্সিসের সারফেস। জি তাহলে ভাই। এই এই অণুটা যদি এক্স এক্সিস এর সাথে লম্বভাবে থাকা একটা সারফেসকে আঘাত করে, এই সি ওয়ান ইজিক্যাল টু ইউআই প্লাস ভিজে প্লাস ডাব্লু কে, এই বেগ নিয়ে, তাহলে আমরা এখানকার যে প্রযুক্ত বলটাকে কল্পনা করব, অথবা এই সারফেসের উপর যে ভরবেগের সূত্রটা আমরা দিব, দিয়ে আমরা চাপের সূত্র বের করব, সেখানে তুমি বলো দেখি কোন এক্সিস বরাবর ভরবেগের চেঞ্জটাকে আমরা শুধুমাত্র ডিটারমাইন করব? চাপ মানে কি লম্বভাবে প্রযুক্ত বল না? জি ভাই। তাহলে এই কিউ সারফেসের উপর লম্বভাবে প্রযুক্ত বলটা যদি আমাকে কল্পনা করতে হয়, তাহলে লম্বভাবে যেই বেগটা আসছে সেই ভরবেগের চেঞ্জটাকে আমাকে লক্ষ্য করতে হবে। জি ভাই। তাহলে এই কিউ সারফেসের সাথে লম্বভাবে এই সি ওয়ান বেগের কোন উপাংশটা কাজ করবে? এক্স এক্সিস বরাবরের যেই উপাংশটা আছে সেটা না? ইউ আই ক্যাপ। শুধুমাত্র ইউ, মানে ইউ আই ক্যাপ বা ইউ, তাই না? ইউ উপাংশটা কাজ করবে, তাই না? কথা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? এই বুঝা কি বুঝছি গেছে? ভাই। বুঝা কি গেছে? বুঝে যদি যাই, তাহলে আমরা বলো দেখি যে কিউ সারফেসের সাথে কিউ সারফেসে যখন ধাক্কা খাচ্ছে, তখন আমরা শুধুমাত্র এক্স এক্সিসের ভরবেগের চেঞ্জটাকে লক্ষ্য করব, কেননা এক্স এক্সিসটা ডিরেক্টলি পারপেন্ডিকুলার টু দ্য কিউ সারফেস। তাহলে এখন আমাদের যদি ভরবেগের চেঞ্জটাকে আমরা লক্ষ্য করি, ধরো টি টাইম পর এই সি ওয়ান অণুটা এল ডিস্টেন্স অতিক্রম করছে, অর্থাৎ একদম কিউবের এখানে ছিল, সেখান থেকে সে এল ডিস্টেন্স ট্রাভেল করছে। এল ডিস্টেন্স ট্রাভেল করার জন্য তার টাইম লাগছে কত? টি। তাহলে এই টি টাইমে সে যায় ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার ফলে সে কি করবে? ভরবেগের চেঞ্জ করবে। বা ধরো এখানকার সেই ইন্টারাকশন টাইম হচ্ছে টি, মানে টি টাইম সে ইন্টারাক্ট করছে এই সারফেসের সাথে। তাহলে এই টি টাইম যদি সে ইন্টারাক্ট করে সারফেসের সাথে, তাহলে সেই টাইমে তার ভরবেগ যে পরিবর্তন হবে, সেই পরিবর্তিত ভরবেগ কত হবে? তাহলে পরিবর্তিত ভরবেগ কত হবে বলো দেখি একজন একটু। পরিবর্তিত ভরবেগ কত হবে বলো দেখি একজন। একটা কণা ইউ আদি বেগে যায়, আবার ইউ আদি বেগে ফিরে আসলো, তাহলে পরিবর্তিত ভরবেগ কত? ভাই জিরো। এই জিরো হয় নাকি টু এম ইউ হয়? টু এম ইউ হয়। টু এম ইউ হয়। এই কথা কি বুঝেছো যে জিরো বললা? বুঝা গেছে? তাহলে পরিবর্তিত ভরবেগ কত হবে? টু এম ইউ। তাহলে পরিবর্তিত ভরবেগ বা ভরবেগের যে পরিবর্তন সেটা হচ্ছে টু এম ইউ। তাহলে টি টাইমে যদি এই ভরবেগের পরিবর্তন হয়, তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত হবে? ভরবেগের পরিবর্তনের হার টু এম ইউ ভাগ টি, রাইট? ঠিক আছে তো?
এই ঠিক আছে না? এতটুকু কি বোঝা গেছে? জি ভাই, বোঝা গেছে। এখন চিন্তা করো এই টি জিনিসটা কি, কতটুকু টাইম সে ইন্টারাকশন করছে। তাহলে এই টাইমটাই দেখো, সে ডিস্টেন্স অতিক্রম করবে কতটুকু। সে এল ডিস্টেন্স যাবে, যায় ধাক্কা খায়, আবার সে কি করবে, ব্যাক করবে। তাহলে এই এক্স এক্সিস বরাবর তার যে টি টাইমটা আছে, সেই বরাবর তার দূরত্ব অতিক্রম করছে কত, 2L। এবং 12। 2L ইজ ইকাল টু কি, ইউ ইন্টু টি। তাহলে টি ইজ ইকাল টু কি হবে, 2L ভাগ ইউ। তাহলে আমরা যদি এইখানে টি এর মান এই 2L ভাগ ইউ বসায় দিই, তাহলে ইউ উপরে চলে গেল, তাহলে থাকবে কি, আর নিচে থাকবে হচ্ছে 2 M U² ভাগ 2L। তার মানে কি, M U² ভাগ এল। বোঝা কি গেছে? এল, এল থাকবে শুধুমাত্র, নাকি কি থাকবে, 2 M U² ভাগ এলই তো থাকবে, রাইট? তাহলে আমরা বলতে পারি যে এক্স এক্সিস বরাবর তার ভরবেগের পরিবর্তন হয়েছে কত, M U² ভাগ এল। এখন চিন্তা করো যে এক্স এক্সিস বরাবর তার যে ভরবেগের পরিবর্তনের হার, এই পরিবর্তনের হারটাই কি তার এক্স এক্সিস বরাবর কত বলে, লম্বভাবে কত বলে সে আঘাত করছে, সেই এফেক্টস না, বলের পরিমাণ না। ভরবেগের পরিবর্তনের হারই কি, বলের পরিমাণ না? তাহলে বলের পরিমাণ। তাহলে জি ভাই। এখন আমার এই এক্স এক্সিস বরাবর চাপের পরিমাণ কত হবে? তাহলে পি এক্স ইজিক্যাল টু কি হবে, এফ এক্স ভাগ এ। এখন এ এর মানটা কত, এই কিউ সারফেসের ক্ষেত্রফল কত, L²। তাহলে আমাদের M U² ভাগ এল ইন্টু L²। তাহলে M U² ভাগ L³ ঠিক আছে না? ঠিক আছে। এই দেখো তো ঠিক আছে না? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক যদি থাকে, তাহলে এইটা যদি PX হয়, তাহলে PY কি হবে? PY মানে কি, এই গ্যাসের পাত্রের উপরের দিকে তার চাপ কত, সেই চাপের মান কত হবে, FY ভাগ এ। সেম ভাবে আমরা কি পাবো, M V² ভাগ L³ যদি আমরা বলতাম জেড এক্সিস বরাবর তার চাপ কত, তাহলে M W² ভাগ L³, রাইট? কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পারছো কি? এই বোঝা কি গেছে? জি ভাই, বোঝা গেছে। বোঝা যদি যায়, এবার একটা ইন্টারেস্টিং কথা বলি। ইন্টারেস্টিং কথাটা হচ্ছে যে দেখো ভাই, প্যাসকেলের একটা সূত্র ছিল 9-10-এ। সেই প্যাসকেলের সূত্র কি বলে, বলে না যে কোন একটা আবদ্ধ ক্ষেত্রের মধ্যে থাকা ফ্লুইড, ঠিক আছে, তরল বা বায়বীয় পদার্থ, সেই আবদ্ধ ক্ষেত্রের দেওয়ালে সব দিকে সমান পরিমাণ চাপ দেয়। জি ভাই। তাহলে সব দিকে যদি সে সমান পরিমাণ চাপ দেয়, তাহলে আমাদের যে মোট চাপটা হবে, সেই চাপটা যখন ক্যালকুলেশন করব, সেই ক্যালকুলেশনের আগে আমরা বলতে পারি যে আমাদের PX PY এবং PZ তিনটাই কি হবে, সেম হবে, বলতে পারি না? পারি। এবং আমরা যদি ধরি যে এটা সমান সমান, আমরা ধরলাম এই P1 বা 1 নাম্বার অণুর জন্য চাপের পরিমাণ, তাহলে এই তিনটাই কি সমান। তাহলে আমাদের দেখো, ওই অণুটা মোট কি পরিমাণ চাপ দিচ্ছে, মোট চাপ দিচ্ছে, মোট টোটাল পি যেটা দিচ্ছে সেটা হচ্ছে PX + PY + PZ।
এবং তিনটাই যদি সেম হয় এবং তিনটার মানে যদি আমি P1 ধরে নিই, তাহলে কি হবে? 3 × P1, রাইট? তাহলে আমরা P1 ইজিক্যাল টু কি লিখতে পারি? P1 ইজিক্যাল টু আমরা লিখতে পারি 1/3 অফ প্রত্যেকটা চাপের পরিমাণ Px প্লাস Py প্লাস Pz, অথবা আমরা বলতে পারি 1/3 অফ Px সমান সমান কি ছিল? Px সমান সমান ছিল m u² ভাগ l³ প্লাস m v² ভাগ l³ প্লাস m w² ভাগ l³। তাহলে এখান থেকে যদি আমি কমন নিই, তাহলে আমাদের থাকে কি? 3m ভাগ l³ ইন্টু u² প্লাস v² প্লাস w²। এখন দেখো আমাদের যে বেগটা ছিল সেই c1 সমান সমান কি ছিল? u_i প্লাস v_j প্লাস w_k। এখন ভাই দেখো থ্রি তো, এম হবে? ও সরি, m/3 হবে তাই না? m/3 হবে, সরি সরি সরি। তাহলে আমাদের হবে হচ্ছে 1/3 অফ m/l³, রাইট? আচ্ছা, তাহলে দেখো u² প্লাস v² প্লাস w², এটা মানে কি? c1² না? মানটা না? অর্থাৎ ওই গ্যাসের অণুর যে ভেলোসিটি আছে, সেই ভেলোসিটির মানের পরিমাণ, মানের বর্গের মান না? মানের বর্গ বলতে পারি তো? তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? 1/3। আর l³ কি বলতে আমরা ভলিউম বলতে পারি বা বড় ভি বলতে পারি। তাহলে l³ হচ্ছে যদি ওই কিউবের ভলিউম হয়, তাহলে আমরা বলতে পারি m/v অফ বড় হাতের ভি অফ c1², বলতে পারি? এই বলতে পারি না? তাহলে দেখো পার্টিকুলারলি একটা গ্যাসের অণু কি পরিমাণ চাপ দেয় সেটা আমরা বের করতে পারছি, রাইট? পারছি তো? পারছি না? জি ভাই তাহলে পারছি। m/v × c1²। হ্যাঁ, তাহলে ধরো গ্যাসের মোট অণু আছে কত? n সংখ্যক। তাহলে n সংখ্যক অণু যদি থাকে, তাহলে একবার হবে c1, একবার হবে c2, একবার হবে n, মানে n নাম্বার যে গ্যাসের অণু হবে সেটার Pn হবে কত? 1/3 অফ m/v cn², এরকম না? পার্টিকুলারলি P1 P2 P3 এরকম সবগুলোর পাবো। তাহলে আমাদের ইন টোটাল চাপের পরিমাণ কত হবে? সেই প্রত্যেকটা পি এর মানের যোগফল। তাহলে আমরা প্রত্যেকটা যদি কমন নিয়ে নিই, যে m/3 অফ v ইন্টু c1² প্লাস c2² প্লাস c3² ডট 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 cn², পারবো বলতে? পারবো না? এটা কি লিখতে পারবো না? জি ভাই পারবো। এটা যদি আমরা লিখতে পারি, তাহলে এখন আমরা এখানে একটা স্মার্ট মুভ খেলতে পারি। সেটা হচ্ছে আমি যদি দুইটাকে কর্মক্ষেত্রে ভাই। এন দ্বারা গুণ করি, এটাকে নিচে এন দ্বারা ভাগ করি আর এখানে একটা এন গুণ করি, তাহলে আমাদের কি হয়? তাহলে আমাদের হয় হচ্ছে এম ইন্টু বড় হাতের এন ভাগ 3 × v। আর এখানে আমি দিলাম c1² প্লাস c2² প্লাস c3² প্লাস এরকম ডট 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 cn² ভাগ এন। এইটার একটা সিগনিফিকেন্স মানে আছে না? সেটা কি? মিন², যেই আমাদের বেগ মূল ছিল বেগ। সেটা, হ্যাঁ, তাহলে গড় বর্গ বেগের বর্গমূল। তাহলে সেটা সমান সমান আমরা কি লিখতে পারি? c বার হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো?
এম ইন্টু এন ভাগ 3v অফ সি বার স্কয়ার। তাহলে আমরা লাস্টলি যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের পি ইজিক্যাল টু, কি পাইলাম? পি ইজিক্যাল টু আমরা পাইলাম হচ্ছে 1/3। আচ্ছা, এটা তো ভি ছিল, আমরা 3v-টাকে উল্টায় দিছি। ভাইয়া, জি বলেন। আর কতক্ষণ ক্লাস হবে? আমরা আরো ক্লাস করব, 10-15 মিনিট ক্লাস করব। ও, আমার বাংলা ক্লাস শুরু হয়ে গেছে তো, তাই বললাম। আচ্ছা, আপনি দেখেন আপনি কি করবেন। আচ্ছা, তাহলে আমাদের পি ইজিক্যাল টু আমরা কি পাইলাম? পি ইজিক্যাল টু আমরা পাইলাম হচ্ছে 1/3 অফ এম এন সি বার হোল স্কয়ার ভাগ ভি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা যদি এক পাশে ভি নিয়ে আসি, তাহলে পিভি ইজ ইকাল টু 1/3 অফ এম এন সি স্কয়ার। ক্লিয়ার? এ বোঝা কি গেছে? জি হয়ে গেছে। এই সূত্রটাই হচ্ছে আমাদের দরকার। আর যদি আমাদের ভলিউম সমান সমান 1 হয়, অর্থাৎ পার ইউনিট ভলিউমে চাপের পরিমাণ কত হবে? যদি ভি ইজ ইকাল টু 1 হয়, তাহলে ভি ইজ ইকাল টু 1 হলে পি ইজ ইকাল টু কি হবে? 1/3 অফ এম এন সি স্কয়ার। এবং এই সিটা কি? এই সিটা হচ্ছে ওই যে মিন স্কয়ার, যে ভেলোসিটিটা আছে সেটা। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমাদের বাকি সূত্রগুলো যেগুলো আছে, সম্পর্কগুলো আছে, সেই সম্পর্কগুলোতে আমরা কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করতে পারি? যেমন চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক, এটা আমরা তৈরি করতে পারি কিভাবে? আমরা দেখলাম যে পার ইউনিট ভলিউমে চাপের পরিমাণ, তাহলে পার ইউনিট ভলিউমে চাপের পরিমাণ কত ছিল? বা আমরা বলতে পারি পার ইউনিট ভলিউমে চাপের পরিমাণ হচ্ছে পি ইজিক্যাল টু 1/3 অফ, কি ছিল? এম এন সি স্কয়ার, তাই ছিল না? তাহলে এম এন সি বার হোল স্কয়ার। তাহলে এখন দেখো যে আমাদের যদি পার ইউনিট ভলিউমে বের করতে হয় এই পি এর মান, তাহলে আমাকে রো আনতে হবে। তাহলে এম আছে, তাহলে আমাকে কি করতে হবে? ভি দ্বারা ভাগ দিতে হবে। মানে পার ইউনিট ভলিউম মানে কি, ভি ইজিক্যাল টু যখন 1, তখন রো ইজিক্যাল টু এম ভাগ ভি। তাহলে রো ইজিক্যাল টু কি হয়ে যায়? এম এর মান হয়ে যায় না? তাহলে এই এম এর জায়গায় আমি রো বসাই দিতে পারবো। তাহলে রো পি ইজিক্যাল টু, এটা তো পি, তাহলে পি ইজিক্যাল টু আমাদের 1/3 অফ রো ইন্টু এন সি বার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? পি ভেরিজাস রো। কথা কি বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক ডেরাইভ করতে পারি। আবার সেম ভাবে আমরা চাপ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক ডেরাইভ করতে পারি। যেমন আমাদের চাপ সমান সমান কি ছিল? পি সমান সমান ছিল 1/3 অফ এম এন সি স্কয়ার, এম এন সি বার স্কয়ার ভাগ ভি। সেটা ভি ভলিউমের চাপ আমরা কল্পনা করি। আর যদি আমরা একক ভলিউমের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে একক ভলিউমের ক্ষেত্রে কি হবে? 1/3 অফ এম এন সি বার স্কয়ার। এখন কোন একটা গ্যাসের গতিশক্তিটা কত হয়? অণুর গতিশক্তি হবে হচ্ছে ই ইজিক্যাল টু কোন একটা নির্দিষ্ট একটা অণুর গতিশক্তিটা কত হবে? গতিশক্তি হবে হচ্ছে কি, হাফ এম সি বার স্কয়ার না? আর এন সংখ্যক অণুর গতিশক্তি কত হবে? যদি এন সংখ্যক অণুর গতিশক্তি আমরা চিন্তা করি, তাহলে একটা অণুর ভর যদি হয় এম, তাহলে এন সংখ্যক অণুর ভর কত হবে? এম ইন্টু এন। তাহলে বড় হাতের এম ইজিক্যাল টু কি হবে? এম ইন্টু বড় হাতের এন। তাহলে সবগুলো অণুর যে গতিশক্তি, অর্থাৎ এন সংখ্যক অণুর গতিশক্তি হবে হচ্ছে ই ইজিক্যাল টু হাফ অফ বড় হাতের এম ইন্টু সি বার স্কয়ার। অর্থাৎ সবগুলো এম যোগ হয়ে যাবে তখন। তাহলে সেই হিসাবে আমরা যদি শক্তি থেকে কনভার্ট করতে হয়, তাহলে যেমনি হোক আমাদের কি আনতে হবে? হাফ আনতে হবে।
তাহলে উপরে আমরা নিয়ে আসি 2/3 ইন্টু হাফ ইন্টু এই এম এন সমান সমান আমরা লিখতে পারি বড় হাতের এম, তাহলে বড় হাতের এম ইন্টু সি বার স্কোয়ার, তাহলে আমাদের 2/3 অফ ই। তাহলে আমাদের চাপ সমান সমান কি হবে, পার ইউনিটের চাপের পরিমাণ হবে শক্তির 2/3। খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, যেটা বারবার বারবার আসবে। এবং আমরা যদি এখানে বলি যে ভি আয়তন যদি আমরা কনসিডার করতাম, তাহলে ভি আয়তনে আমাদের গতিশক্তির পরিমাণ কত হতো, ভি গুণ হয়ে যেত, তাহলে 2/3 অফ ই। এবং আমরা যদি সবগুলোর গতিশক্তি নির্ণয় এটা করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের পিভি ইজিক্যাল টু কত হবে, এন এন আর টি, বা 1 মোলের জন্য শুধুমাত্র আরটি, এন ইজিক্যাল টু 1 হলে। তাহলে আমাদের যে সূত্রটা ছিল সেখান থেকে আমরা দেখছিলাম পিভি ইজিক্যাল টু কি হবে, 2/3 অফ ই। অর্থাৎ যেখানে আমাদের ভি ভলিউমের সাথে আমরা চাপের সাথে গতিশক্তির সম্পর্ক ডেরাইভ করছিলাম, তাহলে সেই সম্পর্ক যদি আমরা ডেরাইভ করি 2/3 অফ ই, তাহলে এখানে আমরা লিখতে পারি আর টি সমান সমান কত হবে, 2/3 অফ ই। তাহলে আর টি সমান সমান যদি 2/3 অফ ই হয়, তাহলে ই ইজিক্যাল টু কি হবে, 3/2 অফ আর টি, যখন এন ইজিক্যাল টু 1। আর যদি সেখানে এন মোল গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি নির্ণয় করতে বলে, তাহলে গতিশক্তির পরিমাণ হবে 3/2 অফ এনআরটি। তাহলে গ্যাসের গতিশক্তি শুধুমাত্র শুধুমাত্র ডিপেন্ড করতেছে কার উপরে, টেম্পারেচারের উপরে না? এই সিমিয়াত কি আসো? জি ভাই আছি। তাহলে গ্যাসের গতিশক্তি শুধুমাত্র ডিপেন্ড করে কার উপরে, তা তাপের উপরে। কেবলমাত্র ডিপেন্ড করে হচ্ছে তাপের উপরে। তাপের উপরে না তাপমাত্রার উপরে, তাপমাত্রার উপরে, রাইট? তাপমাত্রা। তাহলে যে কোনো গ্যাসের যদি আমাদের টেম্পারেচার দেওয়া থাকে, তাহলে সেই গ্যাসের আমরা কি করতে পারবো, ইজিলি আমরা তার গতিশক্তি নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, যদি আমাদের বলে যে 1 মোল গ্যাসের গতিশক্তি, তাহলে সেটা কি হবে, ই ইজিক্যাল টু 3/2 অফ আর টি। কিন্তু আমাদের যদি বলতো একটা অণুর গতিশক্তি কত, তাহলে আমাদের কি করতে হতো, বলতে পারো? যদি আমাদের বলে একটা অণুর গতিশক্তি নির্ণয় করো, তাহলে আমাদের কি করতে হতো, বলতে পারবা কি? কি বলছেন আবার একটু বলেন। আমরা বললাম যে 1 মোল অণুর গতিশক্তি যদি 3/2 অফ আর টি হয়, একটা অণুর গতিশক্তি কত হবে, সিঙ্গেল অণুর অ্যাভোগাড্রোর গতিশক্তি কত সংখ্যা দিয়ে হবে, ভাগ দিতে হবে। অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে একটা অণুর গতিশক্তি হবে কত, ই ইজিক্যাল টু, ধরলাম সেটাকে ই বার ধরে নিলাম যে একটা অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি, এটা দিয়ে আমরা শেষ করব। আচ্ছা, আরেকটা পার্ট আছে অবশ্য, সিআরএমএস বেগ নির্ণয়, এটা শেষ করতে পারলে হলো একটি অণুর গতিশক্তি। তাহলে ই বার ইজিক্যালটা আমরা কি লিখবো, ই বার ইজিক্যালটা আমরা লিখবো ই ভাগ এন এ, অ্যাভোগাড্রো সংখ্যা ভাগ। তাহলে আমাদের কি থাকে, 3/2 অফ আর টি ভাগ এন এ। এই আর ভাগ এন এর একটা নাম আছে, এই আর ভাগ এন এ এটাও কি একটা ধ্রুব সংখ্যা না? গ্যাসের মোলার ধ্রুবক জি ভাই। সেটাও একটা ধ্রুব সংখ্যা, এন এ সেটাও একটা ধ্রুব সংখ্যা। এটা থেকে একটা নতুন ধ্রুব সংখ্যা পাবো, যেটাকে আমরা প্রকাশ করি কে দ্বারা। কি দ্বারা প্রকাশ করি, কে দ্বারা। এই কেটাকে আমরা কি বলি, কেটাকে আমরা বলি হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। কি বলি, বোল্টজম্যান কনস্ট্যান্ট।
তাহলে আমাদের গ্যাসের যে মোলার ধ্রুবক অর্থাৎ আর আর যে গ্যাসের মোলার ধ্রুবক, এই মোলার ধ্রুবক তৈরি হয় তোমার কয়টা গ্যাসের জন্য? মোলার ধ্রুবক তৈরি হয় হচ্ছে 1 মোল গ্যাসের জন্য। আর কেটা আমরা পাবো কার জন্য? কেটা আমরা পাবো একটা অণুর জন্য। সিঙ্গেল অণুর জন্য যখন আমরা বের করব তখন আমরা বোল্টজম্যান ধ্রুবক ইউজ করব। তাহলে সেখানে আমরা ই বার সমান সমান কি লিখতে পারি? ই বার সমান সমান আমরা লিখতে পারি 3/2 অফ কেটি। এই কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে আর ভাগ এন এ। তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে 8.314। আর এন এর মান কত? 6.022 ইন্টু 10⁻23। এটার একক কি ছিল? জুল পার মোল পার কেলভিন। আর নিচেরটার একক কি? পার মোল। তাহলে সেখান থেকে আমাদের কি বের হয়? বোল্টজম্যান ধ্রুবকের মান বের হয়, যেটা হচ্ছে 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। এটার এক ইউনিটটা খুবই দরকারি, আর দুই মানটাও অনেক বেশি দরকারি, যে কে এর ভ্যালু কত। এটাও খুব দরকারি, এই দুইটাই এমসিকিউতে আসবে, যে বোল্টজম্যান ধ্রুবকের মান কত। তাহলে একটা অণু বলুক আর 1 মোল অণু বলুক আর এন মোল অণু বলুক, সব ক্ষেত্রে আমাদের জাস্ট টেম্পারেচার জানা থাকলে আমরা গতিশক্তির পরিমাণ হিসাব করতে পারবো। তাহলে গতিশক্তির মান যদি আমরা হিসাব করতে পারি, তাহলে সেখান থেকে আমরা এই মূল গড় বর্গবেগের মান আমরা বের করতে পারবো। মূল গড় বর্গবেগ মানে কি? সি বার হোল স্কয়ার। এটার মান আমরা নির্ণয় করতে পারবো। তাহলে ই এর মান আমাদের কত ছিল? ই এর মান আমাদের ছিল হচ্ছে 3/2 অফ আর টি। তাহলে ই আসলে কি? ই হচ্ছে হাফ অফ 1 মোলের ক্ষেত্রে। 1 মোলের ক্ষেত্রে অণু আছে কয়টা? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক বা 1 মোল, এখানে আমরা লিখে রাখি 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি? হাফ এম অফ সি বার হোল স্কয়ার। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? ইজিক্যাল টু 3/2 অফ আর টি। তাহলে আমাদের সি বার স্কয়ার ইজিক্যাল টু কি হয়? আর টি ভাগ 3 আর টি ভাগ এম। বা সি বার ইজিক্যাল টু কি হয়? সি বার ইজিক্যাল টু হয় 3 আর টি ভাগ এম। তাহলে মনে থাকবে? তাহলে আমাদের যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে আমাদের যদি বলে মূল গড় বর্গবেগ বের করো বা সি বার বের করো, সেই সি বার বা রুট মিন ভেলোসিটি যেটা হবে, সেটার মান হবে হচ্ছে √3 আর টি ভাগ এম। আর যেহেতু 1 মোল গ্যাস, তার মানে আর টি ইজিক্যাল টু কি হবে? পিভি। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? সি বার ইজিক্যাল টু √3 পিভি ভাগ এম। এটাও আমরা লিখতে পারি। আর ভি ভাগ এম ইজিক্যাল টু আবার কি আমরা লিখতে পারি? রো লিখতে পারি। তাহলে ভি ভাগ এটা সমান সমান যদি আমরা রো লিখতে পারি, তাহলে আমরা ঘনত্বের সাথেও এর কি করতে পারবো? সম্পর্ক বের করতে পারবো। তাহলে ভি ভাগ এম ইজিক্যাল টু যদি রো হয়, তাহলে আমরা সি বার ইজিক্যাল টু লিখতে পারি √3 পি। তাহলে এম ভাগ ভি ইজিক্যাল টু রো, তাই না? সরি, এম ভাগ ভি ইজিক্যাল টু যদি হয় রো, তাহলে আমাদের ভি ভাগ এম ইজিক্যাল টু কি হবে? 1/ρ। তাহলে পি ভাগ রো। এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। আর আমাদের যদি কখনো বলে এই সি বার আসলে কি? সিআরএমএস বেগ। তাহলে সিআরএমএস বেগ যদি আমাদের বের করতে পারে রুট মিন স্কয়ার ভেলোসিটি, তাহলে সেটা সমান সমান আমরা লিখতে পারি 3 আর টি ভাগ এম, এইটা। অথবা আমরা লিখতে পারি 3 পিভি ভাগ এম। অথবা আমরা লিখতে পারি কি? √3 পি ভাগ রো। যে কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। আর যদি আমাদের বলা থাকে যে একটা অণুর ক্ষেত্রে কত হবে, তাহলে একটা অণুর ক্ষেত্রে আমাদের কি হবে? আর এর জায়গায় কে হবে, কেটি ভাগ এম। তাহলে কে যদি আমরা দিই, তাহলে কে দিলে কি হবে? একটা অণুর ক্ষেত্রে বের হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই সিআরএমএস বেগটা কি? ভেলোসিটি না? ভেলোসিটির একক কি বলো দেখি? এই ভেলোসিটির একক কি?
মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তাহলে এইটাকে যদি মিটার পার সেকেন্ডে তোমাকে নির্ণয় করতে হয়, তাহলে এই রাশিগুলোর মানও কি এসআই এককে বসাইতে হবে না? তাহলে হ্যাঁ, সিআরএমএস বেগ ইজিক্যাল টু আমরা যে লিখবো √3 ভাগ এম। ম্যাক্সিমাম এই অধ্যায়ের যতগুলো সিকিউ যদি থাকে, সেই সিকিউ এর 40% সিকিউ এর নাম্বারে সিআরএমএস বেগ নির্ণয় করতে দেয়। কথা কি বুঝতে পারছো? জি একশো ভাই। পার্সেন্ট যদি সিকিউ থাকে, সেই 100%-এর 40% থাকে সিআরএমএস বেগ নির্ণয় করো। এবং মোস্ট কমন যেই ভুলটা করে, যে সিআরএমএস বেগ যদি তোমাকে মিটার পার সেকেন্ডে নির্ণয় করতে হয়, তাহলে আর কোন এককে থাকা লাগবে? এসআই এককে। তাহলে এসআই এককটা কি বলো দেখি? আর এর এসআই একক কি? জুল মোল পার কেলভিন। জুল পার মোল পার কেলভিন। জি ভাই। টি থাকতে হবে কিসে? কেলভিন স্কেলে। আর এম থাকতে হবে কিসে? এম মানে কি? আণবিক ভর। 1 মোল কেজি। অণুর ভর। তাহলে এম থাকতে হবে অবশ্যই অবশ্যই কেজিতে। তাহলে অক্সিজেনের এম কত হবে? ধরো আমাকে বললাম 1 মোল অক্সিজেন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, তার সিআরএমএস কত? তাহলে 3 আর আর এর মান আমি বসাইলাম। টি এর মান কত হবে? 10 + 273। আর এম এর মান কত হবে অক্সিজেনের জন্য? 30। 32 × 10⁻³ কথা কি বুঝছো? বোঝা কি গেছে? এবং জি আমরা ভাই এই গেছে। সিআরএমএস বেগ যখন নির্ণয় করব, তখন আমরা মেনলি দেখব এটার রেঞ্জ হচ্ছে মোটামুটি 100 থেকে 600 মিটার পার সেকেন্ড। মানে গ্যাসের বেগ হিউজ হয়। গ্যাসের বেগ কি হিউজ হবে। তো এটা জাস্ট আমি বললাম জানো, তোমার উত্তর ভুল গেলে তুমি টের পাও। মানে 10-12 মিটার পার সেকেন্ড বের করলে, তার মানে তুমি কোথায় ভুল করিছো? তুমি ওই এম এর মানটা কেজিতে বসাওনি। এই এম এর মান কেজিতে না বসার কারণে এই অঙ্ক সবাই ভুল করে আসে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাক। এর পরের দিন আমরা মনে হয় স্বাধীনতার মাত্রা টাট্টা দিয়ে আমরা শুরু করব। আহ গ্যাসের গতীয় সূত্র থেকে আদর্শ গ্যাসের সূত্র। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? গ্যাসের শক্তির সমবিভাজন নীতি, স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা। আচ্ছা, তারপরে আমাদের ম্যাথ গুলো আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। আমরা নেক্সট কালকে আরেকটা দেখি ক্লাস করা যায় কিনা। তাহলে কালকের ক্লাসে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব বা ম্যাথ গুলো করব।